রচনা লেখার কৌশল বা যেভাবে রচনা লিখলে আসলে বেশি নম্বর পাওয়া যায়, আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। কারণ এখানে আমরা জানি টোটাল 20 নম্বর বরাদ্দ রয়েছে, রাইট? একটি রচনায় 20 নম্বর অনেকাংশে A+ অর্থাৎ 80+ মার্কস পাওয়ার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হয়। অথচ আমরা জানি না আসলে রচনাটা কীভাবে আসলে একটি গঠনমূলক রচনা বা একটু এটাকে কীভাবে আসলে অর্গানাইজড করা যায়, রাইট? আমাদের কাছে একটি বই রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র। আশা করছি বা এটাই আসলে তোমরা পড়ে থাকো, তোমাদের বোর্ড থেকে এটাই প্রোভাইড করা হয়। তো এই বইয়ে যে রচনাটা যেই রচনাগুলো আসলে এখানে দেওয়া রয়েছে, তোমাদের আসলে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত বা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বা বোর্ড পরীক্ষার জন্য তোমরা আসলে এই রচনাগুলোর মধ্য থেকে যেটা তোমাদের পছন্দ হয় সেগুলো আশা করি তোমরা পড়ে থাকো। তো এখন এখানে দেখো বাংলাদেশ পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্প এখানে মোট 11টি আসলে পয়েন্ট করা আছে। এখানে কোনো সাব পয়েন্টও নেই। তো আসলে এইভাবে রচনা লিখলে আসলে মার্কস পাওয়া যায় কি না সেটা কিন্তু আসলে একটি আলোচনার বিষয়। তো এখন বইতে যেভাবে রচনা আছে বা গতানুগতিক ধারায় যেভাবে বইতে তারা রচনা লিখে দেয় বা গাইড বইতে যেভাবে আসলে রচনা লেখা থাকে, এইভাবে রচনা যদি আমরা লিখি তাহলে কিন্তু আসলে আমরা পূর্ণ নম্বর বা খুব ভালো একটি বা হেলদি একটি নম্বর কিন্তু আশা করা আসলে বোকামি হবে, তাই না? তো রচনাটা আসলে কিভাবে লেখা যাবে আর রচনার কৌশলটা কি আসলে কীভাবে লিখলে আসলে রচনা আমরা বেশি মার্কস আসলে এখান থেকে এনশিওর করতে পারবো, সেটাই আসলে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আশা করি শেষ পর্যন্ত থাকবা, তাহলে তোমাদের জন্যই আশা করি পরীক্ষার ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রে ভালো একটি মার্কস আসলে এনশিওর করতে পারবা। সো আমরা জানি রচনায় টোটাল কত মার্ক? 20 মার্কস। তো অ্যাটলিস্ট এখান থেকে 18 অথবা 19 মার্কস এটা কিন্তু খুবই ইজি। 18 অথবা আমি বলতে পারি 17 থেকে 18, 17 অথবা 18, এই যে কোনো একটি মার্কস কিন্তু এখান থেকে তোলা খুবই সহজ। এখন বইতে যেভাবে গতানুগতিক ধারায় আসলে রচনা তারা দিয়েছেন, সেইভাবে কি আমি রচনা লিখলে এই মার্কসটা এনশিওর করতে পারবো? অ্যান্সার হচ্ছে না। বিকজ বইতে যেই এইগুলো দেওয়া রয়েছে, রচনাগুলো দেওয়া রয়েছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু ওই ধাঁচেই কিন্তু পরীক্ষার হলে ওই রচনা লেখার চেষ্টা করবে, অর্থাৎ বাসায় মুখস্থ করবে, পরীক্ষার হলে ওইভাবেই তারা লিখে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা কি হলো? একটা অ্যাভারেজ হয়ে গেল, রাইট? সব স্টুডেন্ট ওইটাই ফলো করবে, কিন্তু সব স্টুডেন্ট যেইটা করবে তুমিও যদি সেইটা করো তাহলে কিন্তু আসলে যিনি এক্সামিনার থাকবেন দুইটা খাতার মধ্যে তিনি কোনো পার্থক্য করতে পারবেন না। সো বেশি মার্কস তারাই পায় যারা আসলে এক্সামিনারকে একটু আলাদা ফোকাস আসলে নেওয়ার চেষ্টা করে। যেসব তোমরা এক্সামিনে রয়েছো বা পরীক্ষার্থী রয়েছো, তোমরা যদি এই অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে লিখো তাহলে তো অ্যাভারেজ মার্কসই পাবো অবশ্যই। অ্যাভারেজ মার্কস বলতে আমরা বুঝতে পারি যেটা 14 বা অথবা 15। একটি 20 মার্কসের রচনায় 14 থেকে 15 হলো অ্যাভারেজ মার্কস। কিন্তু তুমি যদি তোমার খাতাটা একটু এটার থেকে ডিফারেন্ট ওয়েতে আসলে সাজাতে পারো বা ডিফারেন্ট ওয়েতে তুমি এক্সামিনারকে বোঝাতে পারো যে না, অবশ্যই আমি রচনা নিয়েই একটু পরিশ্রম করেছি বা আমি নিজের মতো লেখার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি, এটা যদি তিনি বুঝতে পারেন তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে 18 অথবা 19 মার্কস কিন্তু তিনি দিয়ে দিতেই পারেন বা অবশ্যই আশা করছি দিবেন। তো আসলে এই রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বা কোন কোন বিষয় আসলে মাথায় রেখে রচনাটা লেখা উচিত বা সাজানো উচিত, সেই বিষয়ে আসলে আলোকপাত করি। চলো, প্রথমে দেখো আমাদের রয়েছে ভূমিকা ও উপসংহার, রাইট? সো এখন এখানে একটা কোয়ারি থাকে বা একটা প্রশ্ন থাকে যে আসলে অনেকেই বলেন বা বলে থাকেন আসলে যে আমরা রচনা লেখার ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহার ঠিকই লিখব, অর্থাৎ প্রথম অংশে ভূমিকা লিখব বা শেষের অংশে গিয়ে উপসংহার লিখব, কিন্তু এই ভূমিকা লিখে দেন ভূমিকা শুরু করব না। অর্থাৎ আমি এই যে লিখছি ভূমিকা, তারপরে আমি কি করলাম, একটি কোলন দিয়ে তারপর ভূমিকা লেখা শুরু করলাম, আবার শেষে উপসংহার লিখে দেন আমি উপসংহার লেখা শুরু করলাম। কিন্তু অনেকেই বলে থাকেন যে না, রচনায় যদি তুমি ভালো নম্বর পেতে চাও তাহলে তোমার খাতাটা একটু ডিফারেন্ট ওয়েতে যেহেতু তোমার আসলে এখানে অর্গানাইজড করতে হবে, সেক্ষেত্রে ভূমিকা না লিখে বরং ভূমিকা যা আমি লিখতে চাই সেটা দিয়েই শুরু করব। আমি বললাম বাংলাদেশের জলবায়ু, তারপরে আমাদের বাংলাদেশের জলবায়ু যদি রচনার আমি লিখতে চাই, ভূমিকা অংশে সাধারণত কি আসে? বাংলাদেশ একটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। হ্যাঁ, এইভাবে যখন লিখে শুরু করি তখন কিন্তু আমরা ভূমিকা দিয়ে তারপরে শুরু করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে তোমার খাতাটা যেহেতু আমরা এখানে বলেই দিচ্ছি যে আসলে কীভাবে বেশি মার্কস পাওয়া যাবে, রচনা লেখার কৌশলটা কি, আসলে আমরা সেখানে করবো কি, ভূমিকাটা লিখবো না। ভূমিকা যেহেতু সবাই লিখে, কিন্তু রচনা লেখার আরেকটি ফরম্যাট হলো ভূমিকা শব্দটি না লিখে বরং ভূমিকাতে আমরা যেটা লিখতে চাই সেটা দিয়ে শুরু করে দেব, এবং উপসংহার অংশের শেষে গিয়েও
আমরা উপসংহার শব্দটি না লিখে বরং উপসংহারে যেটা লিখতে চাই সেটা লিখেই সরাসরি আমরা রচনাটা ক্লোজিং টানবো। ওকে, সো এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, এরকম যে এই যে ভূমিকা উপসংহার যদি আমি একান্তই বাদ দিতে না চাই, লিখতেও চাই, যেহেতু সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা ভূমিকা লিখবে, উপসংহার লিখবে, কিন্তু আমি ভূমিকা এবং উপসংহার রাখতে চাই। ওকে, রাখতে চাইলে দ্বিতীয় সলিউশন হচ্ছে আমরা এই ভূমিকা অংশটুকু রেখে দেব ঠিকই, কিন্তু ভূমিকা লিখব না, ভূমিকার পরিবর্তে আমরা লিখতে পারি সূচনা। দেখো সবাই ভূমিকা লিখবে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু ভূমিকা লিখবে, কিন্তু তুমি ভূমিকার জায়গায় তার একটি সমার্থক শব্দ, যাকে আমরা সিনোনিম বলছি বা প্রতিশব্দ বলছি, আমরা সেটা ব্যবহার করছি সূচনা। ভূমিকার পরিবর্তে আমরা লিখব সূচনা। এটাকে আরও অন্যভাবে বলা যায় আদি কথাও বলা যায়, আদি কথা, অথবা এটাকে আরও অন্যভাবে বলা যায় প্রারম্ভিক। তাহলে আমি ভূমিকা রেখে দিচ্ছি, কিন্তু ভূমিকা শব্দটি লিখছি না, আমি সূচনা অথবা আদিকথা অথবা প্রারম্ভিক দিয়ে শুরু করছি। এটাও কিন্তু রচনা লেখার আরেকটি কৌশল হতে পারে। দেখো উপসংহার অংশে ঠিক আমরা উপসংহার শব্দটি না লিখে আমরা এখানে লিখতে পারি শেষ কথা। যেরকম আদিকথা সেরকম কি হতে পারে, শেষ কথা। ওকে, শেষ কথা দিয়ে আমরা কিন্তু আমাদের যে রচনাটা শেষ করতে পারি। তাহলে আমি ভূমিকা, এখানে দুটো বিষয় রয়েছে, আমি ভূমিকা এবং উপসংহার শব্দটি উল্লেখ না করে বরঞ্চ ভূমিকা যেটা লিখতে চাই বা উপসংহারে যেটা লিখতে চাই সেটা লিখে দেবো। আরেকটি ওয়ে হচ্ছে আমি ভূমিকা উপসংহারও লিখতে চাই, কিন্তু আমি ভূমিকা না লিখে, উপসংহার না লিখে আমি এর পরিবর্তে এর প্রতিশব্দ ব্যবহার করার চেষ্টা করবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটি নম্বর আশা করতে পারি। অর্থাৎ প্রথম ইমপ্রেশনেই এক্সামিনার বুঝতে পারবে যে না, এই ছেলেটি অবশ্যই রচনা লেখার ক্ষেত্রে পরিশ্রম করেছে। দেখো তুমি যখন একটু প্রতিশব্দ ব্যবহার করবা তখন অন্যের থেকে তোমার খাতাটা কিন্তু একটু ডিফার করতে তার জন্য ইজিয়ার হবে, যিনি এক্সামিনার থাকবেন। তো এনিওয়েজ, এখন আমরা দেখব ভূমিকা উপসংহার অংশে আসলে কি থাকে। দেখো গতানুগতিক যে ধারা রয়েছে আমাদের বইতে বা গাইডে, যেই রচনা অন্যান্য অংশ, তো রচনা যেহেতু আমরা আলোচনা করছি সেই বিষয়ে আমরা থাকি। তো রচনার ক্ষেত্রে যেভাবে আসলে গতানুগতিক ধারায় যেভাবে তারা রচনা লিখে থাকেন, সেখানে আমরা দেখি আসলে তারা ভূমিকা লিখেন, তারপরে 4-5 লাইনের একটি ভূমিকা বা প্রারম্ভিক কথাবার্তা তারা লিখে থাকেন, এবং উপসংহারে গিয়েও তাই হয়। কিন্তু দেখো এই বিষয়টাকে আমরা যদি একটু অন্য ওয়েতে সাজানোর চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়। ভূমিকা অংশে আমরা প্রথমত 3-4 লাইন ওই টপিক রিলেটেড বা আমার যে রচনাটা লিখতে হবে সেই বিষয়ে 3-4 লাইন লেখার পরে আমি একটি উক্তি কবিতার ছন্দ দিয়ে ভূমিকাটা শুরু করব মিন্স হচ্ছে ভূমিকা তো আমি লিখছি, মনে করো ভূমিকা। ওকে, তো এটাকে আমি ভূমিকা যেহেতু বলবো না, তাহলে তোমাদের মাথায় ভূমিকাটাই থেকে যাবে। আমি এটাকে লিখছি সূচনা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সূচনা বলার পরে দেখো, সূচনা বলার পরে আমি এই যে এখান থেকে এরকম 3-4 লাইন লেখার পরে আমি ঠিক ওই প্রাসঙ্গিক, অর্থাৎ যেই রচনাটা আমি লিখতেছি, বাংলাদেশের জলবায়ু হলে জলবায়ু, বাংলাদেশের পর্যটন শিল্প হলে পর্যটন শিল্প। ওকে, তো এরকম লেখার পরে ভূমিকা অংশে আমি যেটা লিখতে চাই বা সূচনা অংশে যেটা লিখতে চাই সেটা লেখার পরে আমরা একটি কবিতার ছন্দ দিয়ে ভূমিকাটা শেষ করব, কবিতার ছন্দ। এবং ঠিক উপসংহারে গিয়েও একই কাজ করব। উপসংহার শেষ করার পরে একটি কবিতার ছন্দ দিয়ে আমরা উপসংহারটি ক্লোজিং টানবো। ওকে, প্রথমত কথা হচ্ছে ভূমিকাটা লেখার পরে বা সূচনাটা লেখার পরে আমরা একটি কবিতার ছন্দ দিয়ে সূচনাটা বা সূচনা বক্তব্যটা শেষ করব। উপসংহার বা শেষ কথায় গিয়ে আমরা সেখানে আবার একটি কবিতার ছন্দ দিয়ে, অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, যেই বিষয়ে আমি রচনাটা লিখছি সেই বিষয় সম্পর্কিত। এটা কিন্তু হঠাৎ করে হবে না, বা কোনো গাইডেও পাবা না, কোনো বইতেও পাবা না, রাইট? এর জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে আগে থেকেই আসলে এই রিলেটেড গুগল করে বা তোমার যদি কোনো শিক্ষক থাকেন তার সাহায্য নিয়ে এই বিষয়টা কিন্তু আগে থেকে নোট করে মুখস্থ করে রাখতে হবে। তো এরকম 5 থেকে 6টা গুরুত্বপূর্ণ রচনা তোমাদের যে বোর্ডের অন্তর্ভুক্ত যে সিলেবাস বাংলা দ্বিতীয় পত্র, সেই 5-6টা সিলেবাস 5-6টা রচনার ক্ষেত্রেই আসলে এই যদি টেকনিকটা অবলম্বন করো তাহলে আশা করছি খুব একটা বেগ পেতে হবে না। তো এখন আমরা আসি ভূমিকা অংশ এবং উপসংহার অংশ বা সূচনা বা শেষ কথা অংশ শেষ করার পরে তারপরে কি বিষয়গুলো থাকে। চলো দেখো, আচ্ছা এই বিষয়টাও তোমরা এখানে উল্লেখ করতে পারো। দেখো আমি যদি তোমাকে একটু দেখাই,
বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে যদি তোমার রচনা লিখতে বলা হয়, আমি এখানে দুটি ছন্দ বা কবিতার লাইন নিয়েছি। দেখো, একটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় আর একটি জীবনানন্দ দাশ। তো দ্বিজেন্দ্রলাল রায়ের যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এইটা কিন্তু আমরা ভূমিকা অংশে আমরা বাংলাদেশের পর্যটন শিল্প কিন্তু যদি রচনা আমি প্রস্তুতি নেই বা রচনা আসে, সেক্ষেত্রে কিন্তু আমি এই উক্তিটা বা এই কবিতার ছন্দটা কিন্তু ব্যবহার করতে পারি। তারপরে যদি উপসংহার অংশে বা শেষ কথা অংশে যাই, তাহলে কিন্তু জীবনানন্দ দাশের এইটা আমরা শেষ করতে পারি, বাংলার মুখ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তাহলে এটা অল্টার হতে পারে, রাইট? এইটা তুমি ভূমিকা অংশে দিলা, এইটা আবার মানে শেষ কথা বা উপসংহার অংশে দিলা, এটা কোনো ম্যাটার করে না। মানে তোমার এই বাংলার মুখ আমি দেখিয়েছি, এইটাই যে তোমার শেষ কথা অংশে দিতে হবে আর এইটা যে ভূমিকা অংশে দিতে হবে, এটা কোনো বিষয় না। অর্থাৎ ওই রেলিভেন্ট কবিতার দুই একটি ছন্দ তুমি মুখস্থ করে রাখবা, তারপরে সেটা তোমার যেখানে খুশি সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট তোমার এই অংশে, তোমার রচনা অংশে এটা থাকাটা জরুরি। রচনার যে শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, এটা থাকা জরুরি। এবং রচনার ক্ষেত্রে আমরা অনেক পয়েন্ট করি, সাব পয়েন্ট করি, সেই পয়েন্ট করার ক্ষেত্রেও কিন্তু আমরা কবিতার বিভিন্ন ছন্দ দিয়ে শুরু করতে পারি। তার পরবর্তীতে যেটা আসে, দেখো এই যে বেশি সংখ্যক পয়েন্ট এবং সাব পয়েন্টের মাধ্যমে রচনাটি উপস্থাপন। তাহলে এইটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র বোর্ড থেকে যে বইটা প্রোভাইড করা হয়েছে, সেখানে 10 থেকে 11টি পয়েন্ট করা বা কোনো কোনো রচনায় তার থেকেও কম পয়েন্ট করা। দেখো, একটি রচনায় 20 নম্বরের একটি রচনা, সেই রচনার ক্ষেত্রে তুমি যদি 8 থেকে 10টি পয়েন্টের রচনাটা শেষ করো, তাহলে কিন্তু আসলে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা কম। সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তোমাকে এনশিওর করতে হবে 20 নম্বরের একটি রচনার জন্য তোমার কম পক্ষে বা ন্যূনতম, আমি মনে করি 15টি পয়েন্ট দেওয়া এখানে আসলে জরুরি। 15টি বা 15 থেকে বেশিও হতে পারে, কোনো কোনো স্টুডেন্ট আছে 20টার উপরেও পয়েন্ট করে। ওকে, সো পয়েন্টিং একটা বিষয়। যখন আসলে এক্সামিনাররা তোমার রচনা প্রতি লাইন বাই লাইন আসলে তারা কিন্তু পড়ে দেখবে না। যখন তারা দেখবেন যে আসলে তোমার রচনায় অনেকগুলো পয়েন্ট রয়েছে বা অনেকগুলো সাব পয়েন্ট রয়েছে, তখন তাদের একটা গুড ইমপ্রেশন কাজ করবে। সেই ইমপ্রেশনের কারণে আসলে তোমার নম্বর চলে আসে। তো বেশি সংখ্যক পয়েন্ট এবং সাব পয়েন্ট, তো পয়েন্ট এবং সাব পয়েন্ট বলতে আমরা কি বুঝি? দেখো, যদি জলবায়ুর পরিবর্তন নিয়ে আমার রচনা আসে, তাহলে আমার পয়েন্ট হলো কি জলবায়ু পরিবর্তনের কারণ। আমরা জলবায়ুর পরিবর্তন কারণ, তারপরে আমি পরবর্তীতে আসছি, আমরা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার চেষ্টা করব। ব্লু বা অন্যান্য কালার অবশ্যই লাল হতে পারবে না, লাল ছাড়া অন্য যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি, বাট ব্লুটাই বেটার। এখন দেখো, জলবায়ু পরিবর্তন কারণ এই পয়েন্টটা দেওয়ার পরে তোমাদের বইতে বা আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে, সেখানে কিন্তু শুধু পয়েন্ট করা, সাব পয়েন্ট খুব একটা সেখানে দেখা যায় না, নেই বললেই চলে, একেবারেই নেই। তো এই পয়েন্ট করার পরে দেখো, জলবায়ু পরিবর্তনের কারণে কি হতে পারে? মানব সৃষ্ট কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ হতে পারে, আরও অন্যান্য কারণ থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবটা কি হতে পারে? মানুষের উপর প্রভাব কেমন? প্রকৃতির উপর প্রভাবটা কেমন? বাস্তু সংস্থান ও জীববৈচিত্র্যের উপর প্রভাবটা কেমন? এবং কৃষিতে এটার প্রভাব। তার মানে আমি একটি পয়েন্ট করে দেন ওইটার অধীনে আবার কিন্তু সাব পয়েন্ট করছি। এই সাব পয়েন্ট এবং পয়েন্ট যত বেশি করতে পারবা, তোমার মার্কসটা কিন্তু বেশি হেলদি হবে। ওকে, 20 নম্বরের একটি রচনার জন্য 18 থেকে 19 পাওয়ার জন্য বেশি সংখ্যক পয়েন্ট এবং সাব পয়েন্টের ব্যবহার কিন্তু অত্যন্ত জরুরি। তারপরে আসো ছন্দ উপস্থাপন, যেটা অলরেডি আমি আলোচনা করেই ফেলছি। আমরা ভূমিকা বা সূচনা এবং শেষ কথা অংশে আমরা কিন্তু ছন্দ দিয়ে শুরু করব এবং আরেকটি ছন্দ দিয়ে আমরা শেষ করব। তারপরে উক্তি ও ডেটা উপস্থাপন। উক্তি, দেখো, আমি যেই বিষয়ে লিখছি, যেই রচনা, বাংলাদেশের জলবায়ু হতে পারে, তারপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মাদকাসক্তি ও তার প্রতিকার হতে পারে, হ্যাঁ, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপরে ভাষা আন্দোলন, যে বিষয় লিখি না কেন, সেই বিষয়ে আসলে কোনো উক্তি আছে কিনা। এবং আরেকটি হচ্ছে, দেখো, ডেটা, অর্থাৎ ওই বাংলাদেশের যদি মাদকাসক্তি আসে, তাহলে মাদকাসক্তি নিয়ে যারা কাজ করেন তাদের আসলে অবশ্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন ডেটা প্রকাশ করে থাকেন। বাংলাদেশের পর্যটন শিল্প কর্পোরেশন থেকে তারা বিভিন্ন ডেটা প্রকাশ করেন। সেটা আমি এখানে কিছু কিছু উদাহরণ নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, উক্তির ক্ষেত্রে কি হতে পারে? যদি বাংলাদেশের ধরো মুক্তিযুদ্ধ চলে আসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি বলেছেন? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তার মানে দেখো, এই যে তার একটা উক্তি, এরকম বিভিন্ন রচনায় কিন্তু আসলে প্রাসঙ্গিক অনেক আসলে উক্তি পাওয়া যায়, রাইট? কোটেশন যাকে আমরা বলছি, সেই কোটেশন আসলে আমরা আগে থেকেই নোট করে মুখস্থ রাখার চেষ্টা করব। তারপর ডেটা,
আচ্ছা, এই মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি রয়েছে, দেখো জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটি উক্তি রয়েছে, আমি মেজর জিয়া বাংলাদেশের লিবারেশন আর্মির প্রাদেশিক কমান্ডার ইন চিফ শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার মানে দেখো, উক্তি বা ডেটা উপস্থাপন যখন তুমি করছো ওই বিষয়ে তোমার রচনাটা কিন্তু অনেকটাই আসলে খুবই সুন্দর দেখাবে। এখন দেখো ওই বিষয়ে ডেটা আছে কিনা। দেখো বাংলাদেশের পর্যটন যদি রচনা হয়, বাংলাদেশের পর্যটন শিল্প, তাহলে বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের তথ্য বলছে বাংলাদেশে 2025 সালের প্রথমার্ধে বৈদেশিক পর্যটকদের আগমন প্রায় 18% বেড়েছে, এবং সেটা কোন অংশে বেড়েছে? সুন্দরবন, কক্সবাজার, পাহাড় অঞ্চলগুলোতে এর আগ্রহটা বেড়েছে। তার মানে বাংলাদেশের পর্যটন শিল্প আমি রচনা লিখছি, বাংলাদেশের পর্যটন শিল্প রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের যদি কোনো ডেটা থাকে, তারা যদি কোনো ডেটা প্রকাশ করে থাকেন, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারবো। তাহলে আমাদের এগুলো আসলে আগে থেকে যদি আমরা নোট করে পড়ি তাহলে কিন্তু সম্ভব, নইলে কিন্তু আমরা গতানুগতিক যে গাইড অথবা বইতে কিন্তু এরকম আমরা রিসেন্ট কোনো ডেটা আসলে পাবো না। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে বইটি রয়েছে আমার হাতেই রয়েছে, দেখো এখানে কিন্তু কোনো ডেটা, কোনো ছন্দ বা কোনো উক্তি কিছুই নেই। একদম আসলে খুব তাড়াহুড়া করে বা সাদামাটা একটি বই আসলে তারা তোমাদের দেওয়ার চেষ্টা করেছে বলবো। তো এখন আসো, নীল বা অন্য রঙের কালির ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে, তুমি যখন পয়েন্ট করছো, তুমি যখন সাব পয়েন্ট করছো, বা তুমি যখন কোনো ডেটা উপস্থাপন করছো বা কোনো উক্তি দিচ্ছ, অথবা হতে পারে কোনো ছন্দ লিখছো, সেটা যখন তুমি তোমার অন্যান্য লেখা সেটা যখন কালো কালির কলম ব্যবহার করছো, সবগুলো যখন আমি কালো কালির রং ব্যবহার করছি বা কালো কালির কলম ব্যবহার করছি, তখন কিন্তু চোখে আলাদা করে আসলে প্রত্যেকটা দৃশ্যমান হয় না, রাইট? সো চোখে আলাদা করে দৃশ্যমান হওয়ার জন্য আমরা কি করি? আমরা নীল বা অন্য রঙের কালি আসলে ব্যবহার করি। অবশ্যই লাল ব্যবহার করা যাবে না, লাল ব্যবহার করা কিন্তু নিষেধ। নীলটাই আসলে সর্বজন গ্রাহ্য। তো নীলটাই আমরা বেশি আসলে নীল রংটাই আসলে আমরা বেশি প্রেফার করব। অন্য রঙের ক্ষেত্রে হতে পারে আমার পিঙ্ক হতে পারে, রাইট, অন্য সবুজ হতে পারে, বাট নীলটা এখানে বেশি গ্রহণযোগ্য বা সর্বজন গ্রাহ্য বা সর্বজন আসলে এটাই আসলে সাজেস্ট করে থাকেন। তো নীল বা অন্য রঙের কালি দিয়ে যখন আমি পয়েন্টগুলো বা সাব পয়েন্টগুলো আলাদা করে দেখাচ্ছি বা আন্ডারলাইন করছি, বা উক্তিগুলো অথবা ছন্দগুলো আমি নীল কালি দিয়ে লিখছি, তার মানে তোমার খাতাটায় চোখ দিলেই কিন্তু সরাসরি তোমার চোখটা পড়বে বা এক্সামিনারের চোখটা পড়বে গিয়ে তোমার আসলে ছন্দ বা ডেটার উপরে, রাইট? সো যখন তুমি দেখবেন যে খাতার মধ্যে এইগুলো তুমি আসলে সংযোজন করার চেষ্টা করেছো, তাহলে এমনি একটা গুড ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তা হেলদি একটি মার্কস পাওয়ার জন্য এটা খুবই হেল্পফুল হয়। সব প্রশ্নের উত্তর শেষ করার পর রচনা লেখা শুরু করতে হবে। অনেকেই রচনা কমন পড়লে অনেকে তাড়াহুড়ো করে শুরুতে রচনা লিখতে যায়, এটা আমি ওই অর্থে আসলে খারাপ বলবো না। কিন্তু দেখো রচনাটা আসলে আমরা কি বলছি, পরবর্তীতেই হয়তো একটি পয়েন্ট আমি রচনার আকার যে পেজ নাম্বার একটা দেখেছি। দেখো একটি রচনায় কিন্তু আমি যদি ভালো নম্বর পেতে চাই তাহলে পেজ নাম্বারও একটা ফ্যাক্ট, এবং অনেক এক্সামিনার আছেন তারা পেজ কাউন্ট করেও কিন্তু নাম্বারিং করে থাকেন। তো সেই ক্ষেত্রে বা সেরকম এক্সামিনার যদি তোমাদের হয়ে যায়, তাহলে তুমি যদি পরীক্ষার শুরুতেই রচনা দিয়ে শুরু করো তাহলে কিন্তু পেজটার লিমিট হয়ে যায়। অর্থাৎ লিমিট বলতে তোমার একটি সময়ের তাড়াহুড়া থাকে, তুমি কিন্তু হয়তো একটি ভালো রচনা যেটা 15 পেজ লিখতেও পারতা সেটা তুমি কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবা, 10 থেকে 12 পেজ বা 8 পেজ লেখার চেষ্টা করবা। সেটা নিয়ে পরবর্তীতে আমরা এখানে আলোচনা করব। তো সবচেয়ে উত্তম হচ্ছে বা সবচেয়ে বেটার হচ্ছে সব প্রশ্নের উত্তর শেষ করার পরে শেষে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় রচনা কভার করার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তর শেষ করার পর অবশ্যই শেষে হয়তো বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ শেষ করার পরে বা সংবাদ প্রতিবেদন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অনুচ্ছেদ লিখতে হয়, তোমাদের সারাংশ লিখতে হয়, তাই সেগুলো শেষ করার পরে যে সময়টুকু থাকে আমরা মোর দ্যান ওয়ান আওয়ার পাওয়া যায়, রাইট? বা অর্থাৎ 50 মিনিট থেকে 1 ঘন্টা 10-20 মিনিট পাওয়া যায় অনেকের ক্ষেত্রে। যাদের হ্যান্ড রাইটিং অনেক ফাস্ট তারা মোটামুটি 1 ঘন্টার বেশি সময়ও পেয়ে থাকেন। তো যাই হোক, এখন সব প্রশ্নের উত্তর শেষ করার পরে গিয়ে আমরা রচনা লেখা শুরু করব। তারপরে আরেকটি বিষয় রয়েছে, যেই রচনাটি ভালো পারবা সেটা উত্তর করবা। এটা আসলে সবাই জানে, এটা আসলে নিয়ে আলোচনা করার কিছু নেই। যেই রচনাটি অবশ্যই কমন পড়বে, যেই রচনা সম্পর্কে তুমি বেশি ডেটা মুখস্থ করে আসছো, যেই রচনা সম্পর্কে বেশি ছন্দ তুমি জানো, সেটা দিয়ে শুরু করবা। রচনা নির্দিষ্ট আয়তন নিয়ে আসলে অনেক ডিবেট রয়েছে। 20 নম্বর একটি রচনার জন্য অনেকে বলে থাকেন যে 8 থেকে 10 পেজই যথেষ্ট। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা 20 পেজ বা তার বেশিও লেখার চেষ্টা করেন, আবার অনেকে 15 পেজ লেখার চেষ্টা করেন। এখন হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? ওকে, স্ট্যান্ডার্ডের প্রশ্নে যদি আসি, দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমি সবসময় মোটামুটি 10 থেকে 12 পেজ লেখার চেষ্টা করতাম। 10 থেকে 12 পেজ বা 8 পেজও কখনো কখনো হয়ে যেত। তো 20 নম্বর একটি রচনার জন্য স্ট্যান্ডার্ড আমি বলবো যে 8 থেকে 12।
8 থেকে 12 হচ্ছে একটি 20 নম্বরের রচনার জন্য পারফেক্ট, মানে তোমাদের যারা বিলো এসএসসি যারা রয়েছে, অর্থাৎ এসএসসি যারা স্টুডেন্ট রয়েছে, এসএসসির ক্ষেত্রে সেটা একটু বেড়ে হয়তো 12 থেকে 15 পেজ হতে পারে, কিন্তু এসএসসি স্ট্যান্ডার্ডে যারা রয়েছে তোমাদের জন্য বা এসএসসি শিক্ষার্থীদের জন্য আমি মনে করছি আমি মনে করছি বলতে আসলে এটা আমার নিজের অভিজ্ঞতা, আমার এসএসসি এবং এসএসসি দুইটা যে আমি এক্সাম দিয়ে আসছি তার অভিজ্ঞতা থেকে বলছি যে 8 থেকে 12 পেজ লিখলেই তুমি মোটামুটি এখান থেকে 18 থেকে 19 নম্বর কিন্তু তুমি ইজিলিই পেয়ে যাবা। হ্যাঁ, এই 8 থেকে 12 পেজ লিখলে এটা অবশ্যই আমি যেই টেকনিকগুলো বললাম বা কৌশলগুলো বললাম সেগুলো অবলম্বন করেই লিখতে হবে। গতানুগতিক ধারায় তুমি 8 পেজ বা 10 পেজ লিখলেও কিন্তু পূর্ণ নাম্বার পাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারছি না, কিন্তু তুমি যদি ওই বিষয়গুলো বা ওই কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে আই হোপ তুমি সেখান থেকে একটি হেলদি মার্কস এনশিওর করতে পারবা। সেটা 18 কা 20-20 হতে পারে, তবে 20-20 পাওয়াটা এটা আসলে দুঃস্বপ্নই বলবো, তবে 19 পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ওকে, যদি হাতের লেখা ভালো হয় সেক্ষেত্রে বা তোমার গোছানোটা সুন্দর হয়। তো যাই হোক, এখন রচনার যে আয়তন নিয়ে আসলে অনেকেই বলে নির্দিষ্ট কোনো আয়তন নেই, সেখানে আমরা সময় পাবো 50 থেকে 60 মিনিট। সো হ্যান্ড রাইটিং কে কতটুকু আসলে দ্রুত লিখতে পারো বা আমরা বলি রাইটিং স্পিড, তো রাইটিং স্পিড কিন্তু এখানে একটা মেন ফ্যাক্টর। রাইটিং স্পিড যদি আমি মনে করি যে অনেকেই 1 পেজ লিখে 5 মিনিট, ওকে, আবার অনেকের 4 মিনিট, অনেকের 6 মিনিট, সো এইটা একটা ফ্যাক্টর। এখন 1 ঘন্টায় আমি যদি 5 মিনিটে 1 পেজ লিখতে পারি তাহলে সর্বোচ্চ আমি 1 ঘন্টায় 12 পেজ লিখতে পারবো, রাইট? তো এইভাবে বিষয়গুলো তুমি যত কম সময়ে আসলে বেশি পেজ লিখতে পারবা তোমার পেজ নাম্বারটা কিন্তু হেলদি হবে। তারপরে আছে রচনায় সাধু চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না, এইটা একটা ফ্যাক্ট। দেখো অনেক এক্সামিনার কিন্তু তোমার রচনা 2-1 লাইন পড়ে দেখবেন, তো সাধু এবং চলিত ভাষার মিশ্রণ কিন্তু আসলে আমরা এটাকে বলি গুরুচণ্ডালী দোষ। সো এইটা আসলে তোমার রচনার ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এইটা কিন্তু একটা ব্যারিয়ার বলবো বা এইটা কিন্তু একটা ফ্যাক্ট। তোমার উইক পয়েন্ট এটা একটা, রাইট? সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করানো যাবে না। যেরকম সাধু এবং চলিত ভাষার মিশ্রণটা আমাদের হয় কোথায়, বিশেষ করে ক্রিয়ার ক্ষেত্রে হয় বা সর্বনাম ব্যবহারের ক্ষেত্রে হয়। আমরা তাহারা অনেক সময় ব্যবহার করে ফেলি তারার জায়গায়, রাইট? তো এই যে বিষয়গুলো বা দেখিয়াছেন জায়গায় দেখেছে এরকম, মানে অর্থাৎ আমরা সাধু এবং চলিত ভাষার মিশ্রণ এটা আমরা মোটামুটি কথা বলার সময় যেভাবে বলে থাকি অনেক সময় লেখার ক্ষেত্রেও চলে আসে। সো এইটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করানো যাবে না। তো একটু সংক্ষেপে আবার সব কিছু রিক্যাপ করার চেষ্টা করি, আসলে কিভাবে বেশি মার্কস পাওয়া যায়, তাই না, বা কোন কৌশল অবলম্বন করলে আসলে বেশি মার্কস পাওয়া যায়। কারণ বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি ভালো মার্কস এনশিওর করতে চাও বা ভালো একটি নম্বর বা হেলদি একটি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই রচনা অর্থাৎ মুখস্থ পাঠ যেগুলো রয়েছে, আমরা জানি তোমার ওখানে 30 মার্কস রয়েছে এমসিকিউতে, রাইট? সেখানে অবশ্যই 25, 28 এটা সবাই পাবে, কিন্তু এই লিখিত অংশের রচনায় কিন্তু বড় একটা বিশাল একটা নম্বর রয়েছে বরাদ্দ তোমাদের জন্য, 20 নম্বর। সো এই 20 নম্বরের মধ্যেই কিন্তু আসলে এটা নির্ধারণ করে দেয় যে তুমি বাংলা দ্বিতীয় পত্রে আসলে A+ মার্কস রাখতে পারবা কি পারবা না। সো রচনা অংশে যদি তুমি একটু অবহেলা করো তাহলে কিন্তু তোমার A+ অনেক ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সো সংক্ষিপ্ত আকারে যদি আরেকটু বলি সেটা হচ্ছে তুমি ভূমিকা উপসংহার না লিখে সরাসরি ভূমিকা অংশ যেটা লিখতে চাও সেটা দিয়ে শুরু করো, উপসংহার অংশেও সেটা দিয়ে শুরু করো। আরেকটা হচ্ছে ভূমিকা এবং উপসংহার যদি রাখতেও চাও তাহলে ভূমিকাটা না লিখে এর প্রতিশব্দ সূচনা হতে পারে, প্রারম্ভিক হতে পারে, আদি কথা হতে পারে, এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। তারপরে রয়েছে আমাদের পয়েন্ট, সাব পয়েন্ট, ওকে, আমরা বেশি পয়েন্ট এবং সাব পয়েন্ট করে লেখার চেষ্টা করব। অবশ্যই সেটাকে আমরা অন্য নীল কালি বা অন্য কালি দেওয়ার চেষ্টা করবো বা আন্ডারলাইন করার চেষ্টা করবো, রাইট? তারপরে সেখানে ছন্দ ভূমিকা অংশে বা সূচনা অংশে যেটা বলছি, সূচনা বা শেষ কথা অংশে আমরা বিভিন্ন ধরনের ছন্দ দিয়ে শুরু এবং শেষ করতে পারি, বা আমরা বিভিন্ন পয়েন্টের মাঝেও বা সাব পয়েন্টের মাঝেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি, এবং সেটা অবশ্যই আলাদা করে দেখাতে হবে। আলাদা করে আমরা একটি ছন্দ লিখবো, যখন এখানে আমি যদি বলি এই লাইন শেষ, তারপরে এখান থেকে আমি একটা ছন্দ শুরু করব, তারপরে এখানে আমি তার নামটা দিয়ে দেবো, অর্থাৎ যেই কবি যিনি যেখান থেকে আমি নিয়েছি আর কি, যার থেকে নিয়েছি, তো তার নামটা এখানে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিব। আর একান্তই যদি আমি তার নাম না জানি সেক্ষেত্রে আমরা একটি শুধু কমা দিয়ে সেটাকে আমরা কি করব, আটকে দেওয়ার চেষ্টা করব, আমরা যদি নাম না জানি। আর যদি নাম জানি অবশ্যই সেই নামটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। তারপরে অনেকগুলো বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো নিয়ে অলরেডি আমাদের আলোচনা শেষ। তো সংক্ষিপ্ত আকারে আর কিছু বলার নেই। তো আশা করছি তোমরা রচনায় অবশ্যই একটু
গুরুত্ব দিয়ে একটু নোট করে সাজিয়ে যে তোমার এখন এপ্রিলের হয়তো 23 তারিখে এক্সাম, তো তার আগে যতদিন সময় আছে এর মধ্যে কিন্তু রচনাটা গুছিয়ে ফেলার চেষ্টা করবা। তারপর অনুচ্ছেদ রয়েছে, সারাংশ রয়েছে, সেগুলো কিভাবে লিখতে হয়, সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, অথবা সংবাদ প্রতিবেদন না পড়েও কিভাবে লেখা যায় সেই বিষয়ে পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করব।